প্রায় এক যুগ পর বিপিএল এর নিলাম হলো। শুনতে ব্যাপারটা একটু হঠাৎ করে ধাক্কা লাগে যে এক যুগ তো চলতেছেই, বিপিএল চলতেছেই। না, আসলে ঘটনাটা হচ্ছে বিপিএল এ দীর্ঘকাল ধরে নিলাম বন্ধ ছিল। প্লেয়ার ড্রাফট বলে একটা ভুতুড়ে সিস্টেমে খেলোয়াড় বেচা কেনা হতো, যাতে আসলে দলগুলো বাধ্য হতো অনেকটা ঢেকে গেলার মতো করে, আবার প্রকৃত খেলোয়াড়রাও বঞ্চিত হতেন। তো সেই জিনিসটা থেকে অবশেষে আবার নিলামে ফেরা। ফ্রাঞ্চাইজি ক্রিকেটের দেখেন বেসিকটাই হচ্ছে এটা যে ওপেন মার্কেট থাকতে হবে। আপনার কাছে টাকা থাকলে টাকার একটা বার দেওয়া থাকে যে টোটাল আপনি এত টাকা খরচ করতে পারবেন, সেটার মধ্যে আপনি আপনার সাধ্য মতো যারে কেনার তারে কিনবেন। আমরা দেখতে পাবো যে অমুক খেলোয়াড়ের প্রকৃত মার্কেট ভ্যালু এরকম। তো সেই জিনিসগুলো আজকে অবশ্যই বিপিএলে অনেক দিন পরে ভালো লাগছে, এবং অন্তত দুটো দলের খেলোয়াড় কেনার কৌশল, দল সাজানোর কৌশল মুগ্ধ করছে। মানে দলের যারা স্ট্র্যাটেজিস্ট তারা সত্যিই খুব ভালো করছেন। খুব জঘন্য লাগছে আয়োজকদের ব্যাপারটা। আয়োজকরা যেভাবে কোনো রকম প্রস্তুতি ছাড়া ফ্রাঞ্চাইজিগুলোকে নিলামে আনছেন বলে মনে হয়েছে, এটা খুব জঘন্য লাগছে, খুব জঘন্য লাগছে। আর শেষ বেলায় একটা জিনিস আজকে বলবো, এইটা আমি বিসিবির দৃষ্টি আকর্ষণ করতে চাই। আজকে নিলাম টেবিলে এবং নিলাম টেবিলের আগে থেকেই একটা নির্দিষ্ট দল কিন্তু গন্ধযুক্ত ইঙ্গিত দেওয়া শুরু করছে। ফলে আপনারা তো বলছেন যে বিপিএলকে সমস্ত রকমের অন্যায় থেকে মুক্ত রাখার জন্য যা যা করার সেগুলো করবেন, গন্ধগুলো দেখার চেষ্টা করেন, গন্ধগুলো শোকার চেষ্টা করেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন দেয়ার আর সামথিং রং ইন এ টিম। সেই জিনিসগুলো আজকে একটু আলোচনা করি। বিপিএল এর নিলামটা কেমন দেখলাম, কি কি গন্ধ দিল। প্রথমত যেটা বললাম যে এই নিলাম পদ্ধতি ফিরে আসে, আমি ব্যক্তিগতভাবে খুশি হয়েছি। কারণ আপনি যদি এই পুঁজিবাদী সিস্টেমেই থাকেন, এই মূলত তো ফ্রাঞ্চাইজি ক্রিকেটের এই ডাকাডাকি, খেলোয়াড় কেনা বেচা, এটাই রুচিতে ধরার কথা না। এখন সেই আপোষটাই যখন করে ফেলাইছি আমরা, সেটুকু তো মেনেই নিছি যে না, এই কেনা বেচা হবে। বা এই যে বিশ্বজুড়ে স্পোর্টসম্যানদের কেনা বেচা, এগুলো ভালো লাগে না, শুনতে ভালো লাগে না, দেখতে ভালো লাগে না, বাট ইটস দ্য ওয়ার্ড। আমার ভালো লাগা না লাগা, রুচিতে ধরা না ধরা কিছু যায় আসে না। এখন আসলে ক্যাপিটালের দুনিয়া, ফলে এগুলো মানতে হবে। আর সেই জায়গায় মানতেই যদি হয় তাহলে আসলে প্রপারলি মানতে হবে। সে প্রপারলি মানার উপায় হচ্ছে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে প্রকৃত নিলাম হওয়া, যেখানে আসলে ওপেন থাকবে যে আপনার যদি মনে হয় কোনো একটা খেলোয়াড়ের বেস্ট প্রাইস কর্তৃপক্ষ 5 টাকা ধরছে, আমি ওরে 5 কোটি টাকায় কিনবো, সমস্যা নেই। আপনার যদি যতক্ষণ বাজেট আছে, বাজেট তো বোর্ড নির্ধারিত করে দেবে, এখানেও এবার তাই দিচ্ছে, বাজেট অনুযায়ী কিনতে থাকেন না, কেউ বাধা দিবে না। আপনি যারে যোগ্য মনে করবেন তার পেছনে টাকা ঢালবেন, কোনো সমস্যা নেই। আমাদের ক্রিয়েটিভদের মনে হবে যে অমুকের মার্কেট ভ্যালু কম, আমাদের খেলোয়াড়দের ফ্রেন্ডস ফ্যামিলির মনে হবে অমুকের মার্কেট ভ্যালু বেশি, নানা রকম মনে হবে। কিন্তু এইসব নিলামের টেবিলেই আসলে বোঝা যায় যে টিমগুলো কিভাবে দেখতেছে। মানে নিলামের টেবিলগুলো কারা চালায়, চালায় তো মূলত হচ্ছে কোচরা এবং স্ট্র্যাটেজিস্টরা, অ্যানালিস্টরা থাকেন ওখানে। ফলে তারা যে ভ্যালু নির্ধারণ করবেন সেটাই আসলে মার্কেট ভ্যালু। সেরকম আমরা দেখলাম যে নিলামের আগে নাইমরে নিয়ে একটা গুঞ্জন ছিল যে ও কেন এ গ্রেডে ছিল, তো এটা এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সেই নাইমের দাম চড়চড় করে বাড়তে বাড়তে 1,10,00,000-এ পৌঁছে গেল। এটা নিশ্চয়ই প্রুভ করে যে ডোমেস্টিক টি-20-তে নাইম একটা বিরাট ম্যাটার, এটা তো প্রুভ করছে। আবার কোনো কোনো ক্রিকেটার যাদেরকে ডিরেক্ট সাইন করানোর চেষ্টা করা হয়েছিল, অনেক টাকা চেয়ে বসছেন, তারা সেই টাকার অর্ধেকও নিলাম থেকে পান নাই। আবার খুব নামজাদা ক্রিকেটার আনসোল্ড রয়ে গেছেন, দেশি বিদেশি এরকম হয়েছে। মানে মার্কেট ভ্যালুটা আমরা বুঝলাম এই নিলামের ভেতর দিয়ে। এটা একটা বলা যায় যে আমাদের ক্রিকেটের জন্য, আমাদের দেশের ক্রিকেট বোদ্ধারা কিভাবে দেখেন সেটার কাছে একটা রিয়েলিটি চেক হলো। নট ব্যাড, নট ব্যাড। এবং খুব ভালো লাগছে দুটো টিমের কৌশল, সেটা প্রশংসাই করি। রাজশাহী এবং সিলেট, রাজশাহীর ক্ষেত্রে রাজশাহী হচ্ছে উদার হাতে ভালো টিম করার চেষ্টা করছে, এটা আমার কাছে বেশ ভালো লাগছে। কোনো লুকোচুরি নাই, যারে যারে পছন্দ ওপেন তারা গেছে। হ্যাঁ, কিছু কিছু খেলোয়াড়ের দাম বাড়ায় দেওয়ার জন্য কিছু ফলস আওয়াজ দু একটা দিচ্ছে, কিন্তু তারা মূলত ভালো টিম করতে চেয়েছে। ভেরি গুড, ভেরি গুড, এটা খুব ভালো লাগছে যে ভালো টিম করার জন্য যা যা করণীয় এটা তারা করবে। এবং রাজশাহীর যারা টেবিলে ছিলেন তারাও সুন্দর চিন্তার মানুষ। সবচেয়ে চমকায় দিছে সিলেট, চমকা অবশ্য দেয় নাই,
সিলেটের বোর্ডে যে লোকগুলো, এই লোকগুলোর ক্রিকেট চিন্তার লেভেলটা আমি কম বেশি জানি। ফলে সিলেট এরকম করতে পারে এরকম একটা অনুমান করতেছিলাম। এক তো ওখানে প্রধান মস্তিষ্ক হচ্ছে সোহেল ভাই। এখন বাংলাদেশের ক্রিকেট একেবারে ভেতর থেকে সবচেয়ে ভালো বোঝার লোক হচ্ছে সোহেল ভাই। তারপরে ওখানে কাজী সাবির আছে। কাজী সাবির আপনি জানেন যে আমি তো আসলে চমকায় গেছি সাবির রে নিলাম টেবিলে দেখে। আমি ভাবছিলাম সাবির তো সাধারণত অপোজিট এন্ডে থেকে অভ্যস্ত, মানে হোস্ট করে সে। তো কাজী সাবির বাংলাদেশের স্পোর্টসে একটা বড় ব্যাপার, এটা আমরা কম লোক উপলব্ধি করি। ওর মাথা এমনিতে, ওদের স্পোর্টিং ফ্যামিলি, আর ওর স্পোর্টসের মাথা খুব পরিষ্কার, বিশেষত ক্রিকেটে। আবার যে ভদ্রলোক টিমটা কিনছেন, ওই ভদ্রলোক তো অনেক দিন ধরে স্পোর্টস নিয়েই বিজনেস করেন, স্পোর্টস নিয়েই কাজ করেন। ওই যে ক্রিকেট উইথ সামি যিনি আর কি চালান। আর হচ্ছে নাসু ভাই ছিল বাংলাদেশের ন্যাশনাল টিমের সাবেক অ্যানালিস্ট, এখনও বিসিবির সম্ভবত অ্যানালাইসিস ডিপার্টমেন্টের প্রধান বা এরকম কিছু। ফলে তারা যেটা করছে, শুধু একটা ভালো টিম, তারুণ্য নির্ভর টিম করছে তা না, তাদের কৌশলগুলো আমার কাছে খুব মজা লাগছে। যে মার্কেট থেকে টাকা সরায় দেওয়ার জন্য, ওই যে আইপিএল নিলামে চাণক্য বলা হয় কি যেন গান্ধী ভদ্রলোকরে, ওনার স্টাইল নিছে যে মার্কেটের লোকের কাছ থেকে টাকা সরায় দিতে হবে। সেটার জন্য কিছু নামের পেছনে খালি খালি বিট করে দর বাড়ায় দিয়ে তাদেরকে মার্কেট থেকে সরায় দিয়ে এবার তরুণ প্রতিভাগুলোর পিছনে বিনিয়োগ করো, কম টাকায় ভালো টিম করো। এবং সিলেট আমি জানি না শিরোপা গড়ার মতো টিম তারা করতে পারছে কিনা। আর ঢাকা রাজশাহীর টিম তো সবচেয়ে মনে হয় শিরোপা রেসে আগায় থাকবে এখন পর্যন্ত যা মনে হচ্ছে। আরও তো অনেক কেনা বেচা হবে, প্রত্যেকের তো আরও বিদেশি কেনার তো অসীম কোটা রয়েছে, ফলে তারা ডিরেক্ট সাইনিংয়ে অনেক বিদেশি আনবে। আপনারা হয়তো বিদেশির নিলাম পর্বটা একটু চমকায় গেছেন, যে আমার কলিগরা বলতেছিল যে বিদেশি কাউরি কেনে না কেন, কেনে না কেন। এখানে যেটা বুঝলাম যে বিদেশিদের ব্যাপারে সবার অবস্থান হচ্ছে ডিরেক্ট সাইনিংয়ে যাব। বিদেশি আরও অনেক আসবে, আমি যেটা বুঝতেছি আর কি, আজকে নিলামের ভঙ্গি দেখে যা বুঝলাম। এরা কোনো ক্রমে ওই যে যেটা মিনিমাম কিনতে হবে সেটা কিনে সরে গেছে। এখন বাকিটা বিপিএল শুরুর আগে তারা আরও প্রচুর বিদেশি কিনবে। ফলে এখনই আসলে বলা যায় না যে রেসে কে কী অবস্থায় থাকবে। তবে সিলেট যদি চমকায় না দেয় তাহলে আমি অবাক হব। সিলেটের যে স্কোয়াডটা, এই স্কোয়াডটা ডেপথ আছে এবং ইয়াং এনার্জেটিক একটা স্কোয়াড। খুবই চতুরভাবে সিলেটের স্কোয়াডটারে চুজ করা হয়েছে, এটা আমি সোহেল ভাই সহ সবাইকে কৃতিত্ব দেব। আর শেষ দিকে যাওয়ার আগে ওই যে অব্যবস্থাপনার কথাটা বলি, এটা একদম ভাল লাগে না, একদম ভাল লাগে না। এটা বিশেষত বিসিবির তরফে আমি বলবো, বিপিএল গভর্নিং কাউন্সিলের তরফে খুবই দৃষ্টিকটু লাগছে। সেটা হচ্ছে যে যিনি নিলাম পরিচালনা করতেছেন, অকশনার, ওনার পুরো সিস্টেম সম্পর্কে আরেকটু ভালো জানাশোনা থাকা উচিত ছিল। মানে কোন ক্যাটাগরি থেকে কতজন কিনতেই হবে, কোন ক্যাটাগরি থেকে কেনা হয়ে গেলে নিলাম বন্ধ হয়ে যাবে এই পর্বের, তারপরে কি নিয়ম কানুন, এত জটিল নিয়ম তো আমিও মাথায় রাখতে পারি না। কিন্তু অ্যাজ এ অকশনার ওনার পুরোটা মাথায় নেওয়া উচিত ছিল। ওনার নাম তো আমরা বেশ আগে শুনছি, যে আগে তো একসময় উনি বিপিএলে নিলাম করতেনি যখন নিলাম ছিল, এবং উনি সম্ভবত প্রফেশনাল অকশনার। ফলে ওনাকে একটু আগে থেকে সাপোর্ট দেওয়া গেলে আমার মনে হয় এইসব দৃশ্য ঘটতো না, যে বারবার ইয়েরা কোশ্চেন রেজ করতেছে ফ্রাঞ্চাইজিগুলো, এবং সে কোশ্চেন রেজ হচ্ছে আসলে কিছু একটা ভুলের কারণে। ওই মঞ্চে কিছু একটা ভুল হচ্ছে, ভুলের ফলে ফ্রাঞ্চাইজিগুলো তো বেশিরভাগ ব্যাপারগুলো জানে, এরা তো বুঝেই বসছে যে কি করতে হবে না হবে। ফলে ফ্রাঞ্চাইজিগুলো আপত্তি দিচ্ছে, এই আপত্তির ব্যাখ্যা উনি দিতে পারতেছেন না, বিসিবির কেউও না। প্রথমে গভর্নিং কাউন্সিলের মিঠু ভাইকে দেখলাম এক দুইবার বোঝানোর চেষ্টা করতাম, মিঠু ভাইও পরিষ্কার করতে পারতেছে না। এন্ড অফ দ্য ডে যারা সম্ভবত ইভেন্ট ম্যানেজমেন্ট করতেছে, আমার বন্ধুস্থানীয় সাবেক কলিগ, ওরা সম্ভবত এবার ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পাইছে শেষ সময়ে। আগে তো আইজির পাওয়ার কথা ছিল, তারা তো শেষ পর্যন্ত সরে গেল। ইভেন্ট ম্যানেজমেন্টের ওরাই একমাত্র দেখলাম যে প্রচণ্ড শার্প, ও রাজীব বা রাকিব, ওরা দ্রুত এসে পরিস্থিতি সামাল দিল। এখন আই থিঙ্ক যে এটা তো ওদের কাজ না, ওরা তো সাংবাদিক হিসাবে দীর্ঘ বেশ লম্বা ক্যারিয়ার এক একজনের, ফলে ওরা এমনিতেই ব্যাপারগুলো বোঝে। আর এমনিতে ইভেন্ট ম্যানেজমেন্ট যেহেতু করবে, ওদেরকে সব বুঝতেও হয়েছে। এখন ওরা যে এইভাবে সামলালো, এটা বিসিবির জন্য কি খুব সুখকর হলো, দেখতে ভালো লাগলো? এই পরিস্থিতিটা তো সামলানোর কথা আসলে অকশনারের। নিজের পক্ষে অকশনার না পারলে বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে কেউ একজন তার পাশে দাঁড়াবেন। তাও না হলে দুজন হোস্ট আছেন, তারা বলবেন।
হোস্ট দুজনকেও দেখে আমার খুব অপ্রস্তুত মনে হয়েছে, খুব অপ্রস্তুত মনে হয়েছে। মানে সিঙ্ক্রোনাইজেশনটা খুব পুয়ার। এটা অত বড় কেলেঙ্কারি না যে কোনো বিরাট ডিজাস্টার হয়ে গেছে তা না, কিন্তু এগুলো সুন্দর সিঙ্ক্রোনাইজেশন দেখতে ভালো লাগে। এবং বিসিবির উপস্থিতিটা এবং ওই অকশনারের উপস্থিতিটা একটু চোখে লাগার মতো হয়েছে। ওকে, লেটস কাম টু দ্য পয়েন্ট, মেইন পয়েন্ট। সেটা হচ্ছে বিসিবিকে বলি, যদি কেউ কন্টেন্ট দেখে থাকেন, না দেখলেও কিছু যায় আসে না, এটা আপনাদের এমনিই বোঝার কথা। সেটা হচ্ছে যে কোনো এক বা একাধিক টিম কিন্তু সন্দেহজনক আচরণ করতেছে। ওই আইসিসির গাইডলাইনের কথা বলি, আকসুর গাইডলাইনের কথা বললি, ওটা পড়েন আরেকবার। অ্যালেক্স মার্শাল সাহেবের কাছে যান, ওনার একটা বার্তা আপনারা দেখাইছেন, উনি দুর্নীতিমুক্ত রাখতে চাইছেন বিপিএলকে, সেই জন্য কী কী করণীয় টুকটাক বোঝানোর চেষ্টা করছেন। আমার ধারণা উনি আরও সেশন করবেন, ওনার কাছে জিজ্ঞেস করলেই উনি বলতে পারবেন যে কী কী বেসিক রুল যেটা ফলো করতে হয় সন্দেহ করার ক্ষেত্রে। সেটা কিন্তু হচ্ছে, সেরকম হচ্ছে যে কোনো একটা দল যদি একেবারে আনাড়ি কোচ নিয়োগ দেয়, খেলোয়াড় নিয়োগ দেয়, অবসর নিয়ে যাওয়ার পর্যায়ের খেলোয়াড় বেশি নিতে থাকে, তারপরে না চেনা নামের প্রতি ছুটতে থাকে, এগুলো ভালো আচরণ না, এগুলো একটু সন্দেহ করার মতো আচরণ। ফলে এই জায়গাগুলো একটু সতর্ক থাকা, এই দলগুলো বাকিদের কাছে না হোক, এই দলগুলোর কাছ থেকে আগে থেকে ব্যাংক গ্যারান্টিটা নিয়ে ফেলেন, তাতে অন্তত কিছুটা ঝুঁকিমুক্ত এবং আপদমুক্ত থাকবেন। যাই হোক, এই শুরুর সময়ে অশুভ অশুভ কথা কম বলি। আমি চাই যে যত সমালোচনাই করি, এন্ড অফ দ্য ডে একটা ভালো টুর্নামেন্ট দেখতে চাই। গত বিপিএলে কিন্তু অনেক খারাপের মধ্যে একটা ভালো ব্যাপার ছিল যে ভালো ক্রিকেট হয়েছিল, সেইটার জন্য কিন্তু আমি ফাহিম ভাইকে খুব কৃতিত্ব দেবো। দেখেন, মানে এত নিন্দা করছি গত কয়েক মাসে, ফলে ভালো কথা তো সব ভুলে গেছি। ফাহিম ভাই, ফারুক ভাই কিন্তু একটা কাজ করছিলেন গত বিপিএলে, চিটাং, সিলেট, ঢাকা, তিনটা ভেন্যুতে উইকেটে বৈচিত্র্য আনছেন, এবং সেটা মূলত রানমুখী বৈচিত্র্য। ভালো রান হয়েছে, ব্যাট বলে কম্পিটিশন হয়েছে, ভালো ক্রিকেট হয়েছে। সেই জিনিসটা যেন বন্ধ না হয়ে যায়। যদিও এবার শীতটা একটু আগে আগে এসে গেল, এটা একটু দুশ্চিন্তার কথা। সেকেন্ড ম্যাচগুলো একটু কম অ্যাট্রাকটিভ হইতে পারে শিশিরের কারণে, সেখানে আবার স্পিনাররা একদমই বল করতে পারবে না, মানে ওই ম্যাচগুলো একটু মেড়ে হবে। ব্যাটসম্যানরাও খুব ভালো করতে পারবে না, যেহেতু পেসারদের বল একটু স্কিড করবে, আর স্পিনাররা তো বলই করতে পারবে না। ওই আবারও বলি, অশুভ কথা না বলি, শিশির একদমই না থাকুক, ম্যাচগুলো জমজমাট হোক, হাই স্কোরিং ম্যাচ হোক, সেই হাই স্কোর আবার চেজ হোক, সেরকম সুন্দর সুন্দর টি20 দেখি, সেটার অপেক্ষায় থাকলাম। আশা করি অলমোস্ট এভরিডে যদি ভালো পারফরমেন্স থাকে, খারাপ নিয়ে কথা বলতে ভালো লাগে না, আগেও বলছি, ভালো পারফরমেন্স থাকলে আশা করি প্রতিদিনই কিছু না কিছু বিপিএল নিয়ে গল্প টল্প শোনাবো, পারফর্মারদের গল্প শোনাবো, তাদের পুরনো কথা শোনাবো। এগুলোর অপেক্ষায় থাকলাম। সবাই ভালো থাকবেন।